হ্যালো, কেমন আছেন সবাই? আচ্ছা, আমরা তো সবাই জানি প্রত্যেক গল্পের দুটো দিক থাকে। একটা হচ্ছে হিরো আর ভিলেন। কিন্তু কখনো ভেবেছেন ভিলেনও হতে পারে পরিস্থিতির শিকার? আজ আমরা জানবো এমন এক জাদুকরীর গল্প যার রং আর শক্তি তাকে ঘৃণার পাত্র বানিয়েছিল। কিন্তু এই গল্প আপনাকে দেখাবে কিভাবে এক সৎ হৃদয় একদিন দুনিয়ার সবচেয়ে কুখ্যাত দুষ্ট জাদুকরীতে পরিণত হয়েছিল। এই মুভির অদ্ভুত দুনিয়া আপনার চিন্তাধারাই বদলে দেবে। এই গল্পটি ছিল এক ভিলেনের গল্প, যা আপনি হয়তো এর আগে কখনো শুনেননি। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি ছোট্ট গ্রাম। আজ গ্রাম জুড়ে উৎসবের আমেজ। প্রত্যেকে অত্যন্ত খুশি, কারণ তাদের বিশ্বাস এখানকার সবচেয়ে ভয়ঙ্কর জাদুকরনী মারা গিয়েছে। খবরটি গ্রামের প্রতিটি কোনায় কোনায় দ্রুত ছড়িয়ে পড়ে, আর সঙ্গে সঙ্গে সবাই আনন্দে মেতে উঠেছে। এমনই সময় সেখানে উপস্থিত হয় পরীদের রানী গ্লিন্ডা। গ্লিন্ডা ছিলেন অসাধারণ সুন্দরী, কোমল স্বভাবের এবং অত্যন্ত প্রভাবশালী। সেই গ্রামবাসীদের কাছে এই খবর জানায় যে জাদুকরনী সত্যিই আর জীবিত নেই। গ্রাম জুড়ে দেয়ালে দেয়ালে জাদুকরনীর পোস্টার লাগানো হয়, যেন সবাই তার মৃত্যুতে শান্তি খুঁজে পায়। গ্রামের মানুষ আনন্দে নাচতে থাকে। তাদের বিশ্বাস এখন থেকে এই গ্রামে আর কোনো কালো ছায়া থাকবে না। তবে গ্লিন্ডার চোখে মুখে এক ধরনের অদ্ভুত স্থিরতা লক্ষ্য করা যায়। আনন্দের শেষে সে যখন ফিরে যাচ্ছিল, তখনই সবার মধ্যে থেকে একটি ছোট্ট মেয়ে এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করে, জাদুকরনী কিভাবে হওয়া যায়? গ্লিন্ডা মৃদু হেসে মেয়েটির দিকে তাকায় আর বলে, জাদুকরনী খারাপ হয়ে জন্মগ্রহণ করে না, বরং তার সঙ্গে ঘটে যাওয়া খারাপ অভিজ্ঞতাগুলোই তাকে এমন করে তোলে। এই কথার সঙ্গে সঙ্গে সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে কয়েক বছর আগে। ফ্ল্যাশব্যাকের দৃশ্যে আমরা দেখতে পাই এক ধনী গভর্নরকে। তিনি একজন প্রভাবশালী ব্যক্তি। সে তার স্ত্রীকে খুবই ভালোবাসে। বিশেষ কোনো কাজে গভর্নরকে এক রাতের জন্য বাইরে যেতে হবে। বাড়ি ছাড়ার আগে তিনি তার স্ত্রীকে আলিঙ্গন করে বিদায় জানান, কিন্তু গভর্নরের স্ত্রী যেন তার যাওয়ার অপেক্ষাতেই ছিল। আসলে গভর্নরের অনুপস্থিতিতে সে তার গোপন প্রেমিকের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করেছিলেন। গভর্নর চলে যাওয়ার পরপরই তার প্রেমিক বাড়িতে আসে। সারা রাত তারা একসঙ্গে আনন্দের সময় কাটায়। এই গল্প ছিল এমন এক পৃথিবীর গল্প যেখানে মানুষ আর পশু প্রাণী একসঙ্গে বাস করত। পশুরাও মানুষের মতো কথা বলতে পারত। যাই হোক, এরপর অনেকগুলো দিন কেটে গিয়েছে। একদিন গভর্নরের স্ত্রী জানতে পারেন তিনি গর্ভবতী। দিন গড়াতে গড়াতে তার সন্তান প্রসবের সময়ও ঘনিয়ে আসে। তার গর্ভের সন্তান কোনো সাধারণ মানব সন্তান ছিল না। এদিকে গভর্নর তার সন্তানকে দেখার জন্য খুব এক্সাইটেড ছিল। তিনি আশা করেছিলেন একটি সুস্থ সুন্দর শিশু জন্ম নেবে, কিন্তু সদ্য জন্ম নেওয়া শিশুটিকে দেখে তার সমস্ত আশা ভেঙে যায়। কারণ শিশুটির চামড়া ছিল সম্পূর্ণ সবুজ রঙের। শুধু তাই নয়, শিশুটির জন্ম থেকেই অসাধারণ কিছু ম্যাজিক ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছিল। সে যখন কান্না শুরু করে, তখন আশেপাশের সব কিছু হাওয়ায় ভেসে ওঠে। তবুও শিশুটির নাম রাখা হয় এলফি। যদিও এলফির জন্মের পর থেকে পরিবার এবং গ্রামের সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তার অস্বাভাবিক চেহারা এবং ক্ষমতার কারণে ধীরে ধীরে সে সবার ঘেন্নার পাত্র হয়ে ওঠে। কিন্তু একমাত্র তাদের বাড়িতে কাজ করা বিশাল এক ভাল্লুক, যে কথা বলতে পারত, সে এলফির প্রতি মমতা দেখায় এবং তাকে দেখাশোনা করার দায়িত্ব নেয়। এলফি ধীরে ধীরে বড় হতে থাকে, কিন্তু তার সমস্যাগুলো যেন বয়সের সঙ্গে সঙ্গে আরও জটিল হয়ে উঠছিল। এরই মধ্যে তার এক ছোট বোনের জন্ম হয়। ছোট বোনটির নাম রাখা হয় রোজ। রোজ দেখতে সুন্দর হলেও সে জন্ম থেকেই হাঁটতে অক্ষম ছিল। গভর্নর রোজকে নিয়ে অনেক বেশি স্নেহশীল ছিলেন, যা এলফির কষ্ট যেন আরও বাড়িয়ে তুলত। একদিন গভর্নর এলফিকে রোজকে দেখাশোনা করার জন্য নির্দেশ দিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই গ্রামের কিছু দুষ্টু বাচ্চা সেখানে আসে এবং এলফির অদ্ভুত রূপ নিয়ে হাসাহাসি শুরু করে। তারা এলফিকে বিভিন্নভাবে অপমান করতে থাকে। এলফি এই অপমান সহ্য করতে না পেরে প্রচণ্ড রেগে যায়। ম্যাজিক করে সে তাদের দিকে পাথর ছুঁড়তে শুরু করে। এই দৃশ্য দেখে গভর্নর ফিরে আসেন। তিনি রেগে গিয়ে রোজকে এলফির কাছ থেকে সরিয়ে নেন। সিন আবারও প্রেজেন্টে শিফট হয়। গ্লিন্ডা একটি বড় মূর্তির সামনে দাঁড়িয়ে আছে। এটি সেই জাদুকরনীর মূর্তি
যার কথা পুরো গ্রাম ভুলে যেতে যায়। গ্লিন্ডা মূর্তিতে আগুন লাগিয়ে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় একজন এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করে, এই জাদুকরনি কি তোমার বন্ধু ছিল? গ্লিন্ডা একটু থেমে হালকা হাসে, তারপর বলে, বন্ধু না, সে আমার বন্ধু ছিল না, তবে আমি তাকে খুব ভালোভাবে চিনতাম। তার গল্প জানলে আপনিও বুঝবেন সে আসলে কেমন ছিল। এরপর গল্প আবারও ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। এবার আমরা দেখতে পাই গ্লিন্ডা একটি নামকরা ম্যাজিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। সে ছাড়াও সেখানে অনেক নতুন ছাত্রছাত্রী এসেছে, চারদিকে উত্তেজনার আমেজ। এই সময়ে সেখানে উপস্থিত হয় এলফি। এলফির সবুজ রং এবং অদ্ভুত উপস্থিতি দেখে সবাই থমকে যায়। পুরো ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা তার দিকে তাকিয়ে ফিসফিস করতে থাকে। এভাবে সবাইকে তাকিয়ে থাকতে দেখে এলফি সাহসী হয়ে বলে, আমার জন্মই হয়েছে সবুজ রং নিয়ে, আমি আমার চেহারা নিয়ে খুশি আছি। ঠিক তখনই গভর্নর সেখানে উপস্থিত হন। তার সঙ্গে রোজকেও নিয়ে আসেন। সবার সামনেই গভর্নর রোজকে একটি উপহার দেন, একজোড়া হীরার জুতা, যা ছিল রোজের মায়ের খুব প্রিয়। এলফি দূর থেকে এই দৃশ্য দেখে কষ্টে চোখ ফিরিয়ে নেয়, কারণ ছোটবেলা থেকে সে কখনো তার বাবার স্নেহ বা ভালোবাসা পায়নি। এই বৈষম্য তাকে ভেতরে ভেতরে যেন আরও দুর্বল করে তুলছিল। এই দিনটা ছিল ইউনিভার্সিটিতে রোজেরও প্রথম দিন। গভর্নর তাকে এলফির তত্ত্বাবধানে রেখে চলে যান। তিনি বলে যান রোজকে দেখাশোনা করতে। এরপর নতুন ছাত্রছাত্রীদের পরিচয় পর্ব শুরু হয়। ইউনিভার্সিটির শিক্ষকরা একে একে তাদের পরিচয় দেন এবং ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানান। কিন্তু এলফির জন্য এই দিনটি ছিল আরও এক ধাপ কঠিন, কারণ তার সবুজ রং এবং অস্বাভাবিক ক্ষমতার কারণে সে সবার কাছেই আলাদা এবং অস্বস্তিকর ছিল। কিছুক্ষণ পরেই একজন টিচার এসে রোজকে সঙ্গে নিয়ে যেতে থাকে। যেহেতু রোজ গভর্নরের মেয়ে, তাই তাকে একটু বেশি সম্মান করা হচ্ছিল। এলফি টিচারকে নিষেধ করে রোজকে একা এইভাবে নিয়ে যেতে, কিন্তু টিচার তার কোনো কথাই শোনে না। রেগে গিয়ে এলফি তার শক্তি দিয়ে রোজকে থামিয়ে দেয়। এর ফলে আশেপাশের সবকিছু শূন্যে ভাসতে থাকে। এলফির এমন ক্ষমতা দেখে টিচার ভয় পেয়ে যায়। তবে এলফির এমন আচরণে রোজও কষ্ট পেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এই ঘটনাটি দূর থেকে আরেকজন টিচার লক্ষ্য করছিলেন। তিনি এই ইউনিভার্সিটির প্রধান শিক্ষিকা ম্যাডাম ডিন। তিনি সামনে এসে এলফির ম্যাজিকের দায়ভার নিজের উপর নিয়ে নেন, কারণ ইতিমধ্যেই ইউনিভার্সিটির অন্যান্য ছাত্রছাত্রীরা এলফির প্রতি রেগে গিয়েছিল। ম্যাডাম ডিন পরিস্থিতি সামাল দিয়ে বলেন যে তিনি এলফির এমন অদ্ভুত ক্ষমতা দেখে তার দায়িত্ব নিতে চান। প্রয়োজনে তিনি গভর্নরের সঙ্গে কথা বলে এলফিকে এই ইউনিভার্সিটিতে ভর্তি করানোর ব্যবস্থা করবেন। তিনি এলফিকে গ্লিন্ডার সঙ্গে রুম শেয়ার করতে বলেন। গ্লিন্ডা বাধ্য হয়েই রাজি হয়। অন্যদিকে এলফি খুব খুশি হয়ে যায়, কারণ তারও পড়াশোনা করার অনেক দিনের ইচ্ছে। ম্যাডাম ডিনের কথা শুনে এলফি যেন একটু ভরসা পায়। সে ডিনকে জানায়, যখনই আমার রাগ আসে তখনই নিজের অজান্তেই ম্যাজিক হয়ে যায়, কিন্তু এখনও কোনো ম্যাজিকের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। ডিন তাকে ভরসা দিয়ে বলে, আমি তোমাকে শেখাবো কিভাবে তোমার ম্যাজিককে নিয়ন্ত্রণ করতে হয়। ধীরে ধীরে আমি তোমাকে একজন দক্ষ ম্যাজিশিয়ান বানিয়ে তুলব। এলফি খুব খুশি হয়। ফাইনালি কেউ তাকে সাপোর্ট দিচ্ছে। এখন সে তার স্বপ্নগুলো পূরণ করতে পারবে। এলফি তার নতুন রুমে চলে আসে, কিন্তু দেখে গ্লিন্ডা ইতিমধ্যেই পুরো রুম তার নিজের জিনিসপত্র দিয়ে বোঝাই করে রেখেছে। এলফি কোনো কথা না বলে শুধু নিজের অংশ থেকে গ্লিন্ডার জিনিসপত্র সরিয়ে রাখে, কিন্তু গ্লিন্ডা বারবার একই কাজ করতে থাকে, যা দেখে এলফি খুব রেগে যায়। আর আপনা আপনি তার ভেতর থেকে ম্যাজিক বের হয়ে যায়, যার ফলে দরজার কাঁচ ভেঙে পড়ে। গ্লিন্ডা ভয় পেলেও কিছু বলেনি। পরদিন সকালে এলফি আবারও গ্লিন্ডার সব জিনিস একপাশে সরিয়ে রাখে। দুজনেই ক্লাসে যায়। ক্লাসে অন্য সব ছাত্রছাত্রী গ্লিন্ডার সঙ্গে মেশে, কিন্তু এলফিকে সবাই এড়িয়ে চলে। এমনকি ক্যান্টিনে খাবার খেতে গেলেও কেউ এলফির সঙ্গে বসে না। প্রত্যেকটা জায়গায় গ্লিন্ডার সুযোগ পেলেই এলফিকে সবার সামনে অপমান করার চেষ্টা করে। এরই মধ্যে তাদের ক্লাসে নতুন একজন প্রফেসর আসে। তিনি একটি ছাগল, যার নাম ছিল ডেলামন্ট। প্রফেসর ডেলামন্ট বারবার চেষ্টা করেও গ্লিন্ডার নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারছিল না। এতে গ্লিন্ডার তাকে মোটেও ভালো লাগে না। প্রফেসর ক্লাস শুরু করেন আর বলেন, একসময় মানুষ আর জানোয়ার একসঙ্গে বসবাস করত।
কিন্তু খিদে আর রাগের কারণে মানুষ ক্রমশ হিংস্র হয়ে উঠছে। তিনি আরও কিছু বলতে যাচ্ছিলেন, তখনই দেখেন যে কোনো একজন ছাত্র প্রফেসরের বিরুদ্ধে খারাপ কথা লিখে রেখেছে। তা দেখে প্রফেসর খুব কষ্ট পায়। তিনি লেকচার শেষ না করেই ক্লাস ছেড়ে চলে যান। অ্যালফি প্রফেসরের কাছে যায়, তার মন ভালো করার চেষ্টা করে। অ্যালফির এমন সহানুভূতিশীল মনোভাব দেখে প্রফেসর ডিলামন্ট তার সঙ্গে এক ধরনের বন্ধুত্ব গড়ে তোলেন, কারণ প্রফেসর ডিলামন্ট এবং অ্যালফি দুজনেরই এই ইউনিভার্সিটিতে কোনো বন্ধু নেই। এদিকে প্রফেসর ডিন তার কথা মতো এলফিকে আলাদাভাবে পড়াশোনা শেখাতে শুরু করেছে। আজ ডিন এলফিকে শেখাচ্ছিল কিভাবে একটা কয়েন শূন্য তুলে সেটাকে নিয়ন্ত্রণ করতে হয়। এলফি মনোযোগ দিয়ে অনুশীলন করছিল, তবে প্র্যাকটিসের মাঝেই তার মনে পড়ে যায় কিভাবে প্রফেসর ডিলামন্টকে ছাত্রছাত্রীরা অপমান করেছিল। কথা মনে পড়তেই তার রাগ বেড়ে যায়। রাগের ফলে প্রফেসর ডিনের রুমের সবকিছু শূন্যে ভাসতে শুরু করে। ডিন এই দৃশ্য দেখে একটু অবাক হলেও ভীষণ খুশি হয়। তিনি বলেন, তোমার শক্তি নিয়ন্ত্রণ করতে শিখলেই তুমি একদিন অসাধারণ কিছু করতে পারবে, তবে তোমার আবেগকে থামানো শিখতে হবে এলফি। অন্যদিকে প্রফেসর ডিলামন্ট খুব মন খারাপ করে তার রুমে চলে গিয়েছিল। সেখানে তার মতো অনেক কথা বলা প্রাণীরা গোপন একটা মিটিং করছিল। মিটিংয়ে ডিলামন্ট দুঃখ করে বলেন, এখানে আমাদের কোনো সম্মান নেই। মানুষেরা আমাদের আর প্রয়োজন মনে করে না, তারা আমাদের উপরেই সমস্ত দোষ চাপায়। আমি মনে করি হয়তো আমারও এখানে শিক্ষকতার অনুমতি থাকবে না। এভাবে চলতে থাকলে আমাদের জীবনই এখানে বিপদে পড়বে। আসলে এই ইউনিভার্সিটিতে একমাত্র পশু শিক্ষক ছিলেন প্রফেসর ডিলামন্ট। তিনিও তার মতো কথা বলা প্রাণীরা এখানে নিজেদের অবস্থান নিয়ে হতাশায় রয়েছে। এলফি যখন প্রফেসর ডিনের রুম থেকে বের হচ্ছিল, তখন সে দূর থেকে ডিলামন্টের পিছু নিয়েছিল। বাইরে থেকে পুরো মিটিংয়ের কথা সে শুনে ফেলেছে। মিটিং শেষ হওয়ার পর প্রফেসর ডিলামন্ট এলফিকে দেখে ভেতরে ডেকে নেয়, কিন্তু ততক্ষণে রুম থেকে বাকি প্রাণীগুলো চলে গিয়েছিল। প্রফেসর ডিলামন্ট প্রশ্ন করেন, তুমি কি কিছু শুনেছ? এলফি সরাসরি জবাব দেয়, হ্যাঁ, আমি সব শুনেছি। আমি জানি আপনাদের কি কষ্ট হচ্ছে। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব, সেটা যেভাবেই হোক। ডিলামন্ট অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু তুমি কিভাবে আমাকে সাহায্য করবে এলফি? এলফি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমি জানি না, কিন্তু আমি কিছু একটা অবশ্যই করব। আপনাকে এবং অন্যদের আপনাদের সম্মান ফিরিয়ে আনতে সাহায্য করব। ডিলামন্ট গভীরভাবে শ্বাস নিয়ে বলেন, তোমার এই সহানুভূতি আমাকে নতুন আশা দিচ্ছে, তবে সাবধানে থেকো এলফি, পৃথিবীটা এখন আর সহজ না। প্রফেসরের সঙ্গে কথাবার্তা শেষ করে এলফি জঙ্গলের রাস্তা দিয়ে নিজের রুমেই ফিরে যাচ্ছিল। ঠিক তখনই তার সঙ্গে একটি ঘোড়ার ধাক্কা খায়। ঘোড়ার পিঠে একজন প্রিন্স বসেছিল। এই প্রিন্স ছিল ইউনিভার্সিটির নতুন ছাত্র। প্রিন্স প্রথমে এলফিকে দেখে থমকে যায়। তার গায়ের সবুজ রং দেখে সে ভয় পেয়েছিল। প্রিন্স বলে ওঠে, তুমি কি কোনো দানব? এলফি বিরক্ত হয়ে বলে, আমাকে দানব বলতে সাহস হলো কিভাবে? এরপর কিছু কড়া কথা শুনিয়ে প্রিন্সের সামনে থেকে সে চলে যায়। প্রিন্স হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সে একা একাই বলে, আমার জীবনে এই প্রথম কোনো মেয়ে আমাকে এভাবে কথা শোনালো। তবে প্রিন্সের ভেতরে একটা মিশ্র অনুভূতি জন্ম নিয়েছে। তা হলো ভয়, রাগ, আবার মুগ্ধতা। এলফি নিজের রুমে ফিরে আসে, কিন্তু তার মনের মধ্যে নতুন নতুন সব চিন্তার বীজ জন্ম নিচ্ছে। অন্যদিকে প্রিন্স তার সবুজ রঙা মেয়েটির কথা মনে মনে ভাবছিল। পরদিন তো ইউনিভার্সিটির সব মেয়েরাই যেন প্রিন্সকে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছিল। এদের মধ্যে গ্লিন্ডাও ছিল, কিন্তু প্রিন্স কারো প্রতি ইন্টারেস্ট ছিল না। গ্লিন্ডা অনেক ডিমান্ড নিয়ে প্রিন্সের আশেপাশে ঘুরতে থাকে, যেন সে প্রিন্সকে পাত্তাই দিচ্ছে না। শেষ পর্যন্ত প্রিন্স গ্লিন্ডার হাবভাব দেখে ইমপ্রেস হয়ে যায়। গ্লিন্ডা তাকে পুরো ইউনিভার্সিটি ঘুরিয়ে লাইব্রেরিতে নিয়ে আসে। প্রিন্স সেখানে সবার সাথে ফান করার চেষ্টা করছিল। কিছু বই পায়ের নিচে রেখে সে ম্যাজিক দেখাতে যাচ্ছিল। একজন প্রফেসর এসে তাকে এমনটা করতে নিষেধ করে, কিন্তু প্রিন্স তো কথাই শোনে না। কিছুক্ষণের মধ্যে সে নিস্তব্ধ লাইব্রেরিটাকে শোরগোলে পরিণত করে দেয়, শুধুমাত্র এলফি ছাড়া। এখানে আবার এক স্টুডেন্ট তো সেই প্রথম থেকেই গ্লিন্ডাকে বিভিন্নভাবে প্রপোজ করে যাচ্ছিল, কিন্তু গ্লিন্ডা চালাকি করে তাকে রোজের কাছে পাঠিয়ে দেয়। সে রোজের কাছে গিয়ে রোজকে পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে। রোজ তো খুবই খুশি হয়ে যায়, কারণ এই প্রথম কোনো ছেলে তাকে প্রপোজ করেছে। রোজ খুশিতে এলফিকেও এই কথা জানায়। এলফি তো ভালো করেই জানে এসব গ্লিন্ডার কোনো চাল হবে।
রাতের বেলায় সবাই পার্টির জন্য রেডি হয়। গ্লিন্ডাকে খুব সুন্দর লাগছিল। গ্লিন্ডা তার আলমারিতে একটা উইজ হ্যাট খুঁজে পায়। টুপিটি ছিল তার দাদির। গ্লিন্ডার কাছে এত সুন্দর সুন্দর পোশাক আশাক ছিল, কিন্তু সেই কালো দেখতে টুপিটা এলফিকে দিয়ে দেয় আর বলে এই টুপিটা তোমার জন্য একেবারে পারফেক্ট। গ্লিন্ডা চাচ্ছিল এসব নিয়ে এলফির সাথে উপহাস করতে, কিন্তু গ্লিন্ডার উপহার পেয়ে এলফির খুব ভালো লাগে। এরপর সব স্টুডেন্ট পার্টিতে খুব এনজয় করে। গ্লিন্ডা প্রিন্সের সাথে আর রোজ তার নতুন বয়ফ্রেন্ডের সাথে মজা করছিল। এলফি তো একাই ছিল। সে প্রফেসর ডিনের কাছে গিয়ে একটা সাহায্য করতে বলে। কথা মতো ডিন পার্টিতে গিয়ে গ্লিন্ডাকে একটা জিনিস দেয়। ডিনের তো গ্লিন্ডার প্রতি কোনো বিশ্বাসই ছিল না, তারপরও সে এলফির কথায় গ্লিন্ডার কাছে গিয়েছিল। এলফি গ্লিন্ডার দেওয়া টুপিটা পরেই পার্টিতে পৌঁছে যায়, যা দেখে সবাই হাসাহাসি করে। এলফি কাউকে কিছু না বলে টুপিটা মাটিতে রেখে ডান্স করতে থাকে। এলফির ডান্স দেখে সবাই আবারও হাসিতে মেতে ওঠে। পার্টিটা ছিল গ্লিন্ডার, এমনকি টুপিটাও। তাছাড়া এলফি যেহেতু তারই রুমমেট ছিল, তাই এলফির এমন কাণ্ড দেখে গ্লিন্ডার সম্মান যেন সবার সামনে ধুলোয় মিশে যায়। তবে এলফিকে নিয়ে সবার এমন হাসাহাসি করার জন্য গ্লিন্ডার খুব মন খারাপ হয়। প্রিন্স বলে তোমার এলফির সাথে থাকা উচিত। গ্লিন্ডা তাই এলফির কাছে যায়। এলফির তো কষ্টে চোখ দিয়ে পানিই বেরিয়ে গিয়েছিল, যা দেখে গ্লিন্ডা এলফির সাথে ডান্স শুরু করে দেয়। দেখা যায় ধীরে ধীরে পার্টিতে সবাই এলফির সাথে ডান্স করতে থাকে। এক পর্যায়ে গ্লিন্ডা এলফিকে জড়িয়ে ধরে আর দুজনের মধ্যে সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। ফাইনালি গ্লিন্ডার দেখা দেখি সব স্টুডেন্টরা এলফিকে নিজের মতোই একজন হিসেবে মেনে নেয়। এরপর পার্টি থেকে নিজেদের রুমে ফিরে এসে গ্লিন্ডা এলফিকে বলে আমি আমার সব থেকে বড় লুকানো সত্যটা তোমাকে বলবো। তা হলো আমি আর প্রিন্স খুব তাড়াতাড়ি বিয়ে করছি। এবার তুমি তোমার সত্যিটা বলো, যা এখন পর্যন্ত কেউ জানে না। কিন্তু এলফির তো কোনো সিক্রেটই ছিল না, তাই সে এলফির বালিশের নিচ থেকে একটা সবুজ বোতল নিয়ে নেয়। সে জিজ্ঞেস করে তুমি কেন সবসময় এই সবুজ বোতলটা নিয়ে ঘুমাও? এলফি জানায় এটা তার মায়ের শেষ চিহ্ন, তাই এই বোতলটা সে কাউকে দিতে পারবে না। গ্লিন্ডা মন খারাপ করে বসে পড়ে, যা দেখে এলফি জানায় আমার বাবা আমাকে পছন্দ করে না, কারণ আমি সবুজ রঙের। তাই যখন আমার বোনের জন্ম হবে তখন থেকেই বাবা প্রতিদিন আমার মাকে এক প্রকার দুধ খাওয়াতো, যেন আমার বোন আমার মতো সবুজ না হয়। অদ্ভুত জাদুর দুধ খাওয়ানোর জন্য আমার বোনের জন্ম তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, তাই সে প্রতিবন্ধী রূপে জন্ম নিয়েছে। এর কারণে আমার মাও মারা গিয়েছে। কিন্তু আমার বাবা বলে এই সব কিছু নাকি আমার জন্যই হয়েছে। এসব শুনে গ্লিন্ডারও খুব খারাপ লাগে। সে এলফিকে সান্ত্বনা দিয়ে বলে এর জন্য তোমার কোনো দোষ নেই। সে এলফিকে খুশি করার জন্য নিজের অনেকগুলো ট্রিজ আর মেকআপ গিফট করে। এমনকি গ্লিন্ডা অনেক চেষ্টা করে এলফির লুকটা কিছুটা হলেও চেঞ্জ করতে। এই সব কিছু এলফির খুব ভালো লাগছিল। সত্যি সত্যি দেখা যায় এলফির লুক অনেকটাই বদলে গিয়েছে। পরদিন প্রিন্স লক্ষ্য করে এলফি গ্লিন্ডার মতো স্টাইল করার চেষ্টা করছে। সে এলফিকে ভয় না পেয়ে কাছে গিয়ে বলে তুমি এভাবেই ঠিক আছো, অন্য কাউকে অনুকরণ করার প্রয়োজন নেই। এদিকে প্রফেসর ডেলামন্ডের আজ ইউনিভার্সিটিতে শেষ দিন ছিল, কারণ এখন থেকে এখানে জন্তুদের থাকা নিষিদ্ধ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ক্লাসে কিছু লোক এসে ডেলামন্ডকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। এলফি প্রফেসরকে সাহায্য করতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সাথে সাথে ক্লাসরুমে নতুন একজন প্রফেসর প্রবেশ করে। সে তার সাথে একটা ছোট্ট বাঘের বাচ্চা বন্দি করে নিয়ে এসেছে। সে সবাইকে ভাষণ দেয় এখন থেকে জন্তু জানোয়াররা আমাদের সাথে থাকবে না, আমাদের কন্ট্রোলে থাকবে। এসব দেখে এলফির খুব রাগ হয়, কারণ জন্তু জানোয়ারকে জোর করে বেঁধে রাখার বিষয়টা তার ভালো লাগে না। সে প্রফেসর ডেলামন্ডকে তার প্রিয় ফুল গিফট করার জন্য নিয়ে এসেছিল, কিন্তু দেওয়ার সুযোগই হয়নি। রাগে সে ফুলটা ধরে ফেলে দেয়। দেখা যায় ফুলগুলো হাওয়ায় ভাসতে শুরু করেছে। সে আর প্রিন্স ছাড়া ক্লাসরুমের বাকি সবাই বেহুশ হয়ে যায়। এই সুযোগে ওরা দুজন বাঘের বাচ্চাটিকে খাঁচা থেকে মুক্ত করে জঙ্গলে ছেড়ে দেয়। অন্যদিকে প্রফেসর ডিন ক্লাসরুমে গিয়ে দেখতে পান সবাই বেহুশ হয়ে পড়ে আছে। সে বুঝতে পারে এসব এলফির ম্যাজিকের প্রভাব। তার মুখে যেন একটা মুচকি হাসি দেখা যায়। নিজের রুমে গিয়ে সে এক উইজার্ডের নামে ইমার্জেন্সি চিঠি পাঠায়। এদিকে জঙ্গলে কথাবার্তার এক পর্যায়ে প্রিন্সের সাথে এলফির একটু ঝগড়া লেগে যায়। প্রিন্স তো চলেই যাচ্ছিল। এলফি ওর হাত ধরে বলে আমার সাহায্য প্রয়োজন।
এলফিকে দেখে বোঝা যায় তার মনে প্রিন্সের জন্য ভালো লাগার ফিলিংস হচ্ছে। এলফি জানতো প্রিন্স তার কখনোই হবে না, যা ভেবে ভেবে সে খুব দুঃখ পায়। তাই তো দূর থেকে লুকিয়ে লুকিয়ে সে গ্লিন্ডা আর প্রিন্সকে দেখত। পরদিন সকালে প্রফেসর ডিন এলফিকে ডেকে পাঠান। স্কুলের প্রায় সব স্টুডেন্ট উপস্থিত ছিল। এলফির জন্য প্রফেসর একটা সারপ্রাইজ রেখেছে। তাহলে প্রফেসর চিঠি পাঠিয়ে উইজার্ডের কাছে যাওয়ার পারমিশন পেয়েছে। সে এলফিকে জানায় উইজার্ডের কাছে গেলে এলফি অনেক ভালো ভালো ম্যাজিক শিখতে পারবে। এলফি তো এমনটাই চাইতো যে সে কিছু একটা করে দেখাবে, ম্যাজিক শিখে সে মানুষের ভালো করবে। পরদিন তাকে নেওয়ার জন্য গ্রিন কালারের খুব সুন্দর একটা ট্রেন আসে। যাওয়ার আগে গ্লিন্ডা এলফিকে জানায় প্রিন্স অনেক বদলে গিয়েছে। সে আর আগের মতো গ্লিন্ডাকে টাইম দেয় না। সাথে সাথে এলফিকে বিদায় জানাতে সেখানে প্রিন্সও আসে। সে এলফিকে একটা ফুল উপহার দেয় আর গ্লিন্ডাকে জাস্ট ইগনোর করে সেখান থেকে চলে যায়। গ্লিন্ডা খুবই মন খারাপ করে। এলফি শেষ পর্যন্ত সবার থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠে পড়ে। গ্লিন্ডা এলফিকে একটা কার্ড দেয়। কার্ডে লেখা ছিল সেও এলফির সাথে যেতে চাচ্ছে। এলফির খুব ভালো লাগে, তাই সে গ্লিন্ডার হাত ধরে ট্রেনে তুলে নেয়। ট্রেন গিয়ে থেমে যায় অ্যামব্রেড নামের একটা সিটিতে। অ্যামব্রেড সিটির অসাধারণ সৌন্দর্য দেখে ওরা দুজনেই খুব অবাক হয়ে যায়। এই পুরো সিটিটাই ছিল গ্রিন কালারের। সেখানে ঢুকতেই সবাই ওদেরকে অনেক সুন্দরভাবে ওয়েলকাম করে নেয়। এলফি আর গ্লিন্ডার কাছে এটা এক জাদুর দুনিয়া ছিল। এমনকি ওদের ওয়েলকাম করার জন্য সেখানে বিশ্বের সবচেয়ে বড় ম্যাজিক শো দেখানো হয়। সবকিছু শেষ করে ওরা উইজার্ডের সাথে দেখা করতে মহলে চলে যায়। উইজার্ডের কাছে যেতে ওদের অনেক সিকিউরিটি পার করতে হয়েছে। এই মহলটি পাহারা দিচ্ছে অনেকগুলো বানর সেনারা। তো উইজার্ড এলফিকে ওয়েলকাম করার জন্য ওকে একটা কয়েন গিফট করে আর ওদেরকে তার বানানো একটা ভবিষ্যৎ সিটির মডেল দেখায়। ভবিষ্যৎ সিটির মডেলটা সত্যিই দেখতে অসাধারণ ছিল। এলফির পছন্দ অনুযায়ী সে ওই সিটির প্রতিটি রাস্তা হলুদ রঙের করে দেয়। সে এলফিকে তার মনের ইচ্ছে জিজ্ঞেস করে। এলফি বলে, কাউকে হুকুম করা আমার কখনোই পছন্দ না। আমি শুধুমাত্র জন্তু জানোয়ারগুলোকে সাহায্য করতে চাই। এজন্য সে উইজার্ডের কাছে সাহায্য চায়। সেই সময় সেখানে প্রফেসর ডিন চলে আসে। এলফি তো আরও খুশি হয়ে যায়। উইজার্ডের কথা মতো বানর এসে একটা প্রাচীন বইয়ের উপর থেকে কাপড় সরিয়ে দেয়। এলফি বইটার সামনে দাঁড়াতেই বইটি আপনা আপনি খুলে যায়। উইজার্ড বলে, এই বানরটি না উড়ে বেড়ানোর খুব শখ, তুমি মন্ত্রটা পড়ে দেখো। কথা অনুযায়ী এলফি মন্ত্রটা পড়া শুরু করে, কিন্তু মন্ত্রের সাথে সাথে বানরের কষ্ট যেন বেড়েই যাচ্ছিল। মন্ত্র শেষ হতেই বানরটির পিঠ চিরে পাখা বেরিয়ে আসে, কিন্তু তাও বানরটির ব্যথা কম হচ্ছিল না। এলফি বানরটির এমন কষ্ট সহ্যই করতে পারছিল না। সে বাইরে এসে দেখতে পায় সেখানে থাকা সব বানরের একই অবস্থা। এত কিছু দেখে সে ডিসাইড করে এখান থেকে চলে যাবে। সবাই তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এলফি কারো কথাই শোনে না। এমনকি সে বুঝে যায় জানোয়ারগুলোকে মেরে ফেলানোর পিছনে প্রফেসর ডিন আর উইজার্ডের হাত রয়েছে। তাছাড়া এই উইজার্ড কোনো ম্যাজিকই করতে পারে না, বরং সে আর ডিন মিলে এলফির পাওয়ার দিয়ে খারাপ কাজ করার মতলব করেছিল। তারা মন্ত্রের বইটিও পড়তে পারে না। এই কারণেই এলফিকে এখানে নিয়ে আসা হয়েছে। তারা দুজনেই এলফিকে অনেক ধরনের লোভ দেখায়, কিন্তু এলফি কোনো কিছুই মেনে নেয় না। সে মন্ত্রের বইটি নিয়েই সেখান থেকে পালানোর চেষ্টা করে। সে গ্লিন্ডাকে উইজার্ড বানানোর প্রমিস করে বলে যেভাবেই হোক এলফিকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। যা শুনে গ্লিন্ডা এলফিকে ধরার চেষ্টা করে। টিন সব জায়গায় অ্যানাউন্সমেন্ট করে দেয় যে এলফি একটা ডায়েরি, সে সবাইকে মেরে ফেলবে। তাকে দেখলেই যেন মানুষ সতর্ক হয়ে যায়, আর বানর সেনাদের বলে দেয় তাদের এই সমস্যার জন্য এলফি দায়ী, তারা যেন এলফিকে ধরে আনে। এদিকে এলফি আর গ্লিন্ডা একটা রুমে আটকে যায়। গ্লিন্ডা উইজার্ড হওয়ার চান্সটা মিস করতে চাচ্ছিল না, তাই তো সে এলফিকে অনেক বোঝানোর চেষ্টা করে যে অন্তত একটা বারের জন্য সে যেন প্রফেসর আর উইজার্ডের কথা শোনে। এলফি তাও রাজি হয় না। দুজনে মিলে একটা প্যারাশুটে উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই মহলের ছাদ আটকে দেওয়া হয় আর প্যারাশুটে আগুন লেগে যায়। ওরা দ্রুত প্যারাশুট থেকে নেমে যায়। গ্লিন্ডা এলফিকে আবারও বোঝায়, কিন্তু এলফি এই অন্যায় মেনে নিয়ে আর উইজার্ড হতে চায় না।
এদিকে চারপাশ থেকে ওদেরকে উইজার্ডের সেনারা ঘিরে ফেলেছে। এত উঁচু মহল থেকে বের হওয়া প্রায় অসম্ভব। তখনই একটা ঝাড়ু উড়ে এসে অ্যালফির সামনে থেমে যায়। ঝাড়ুটা নিয়ে অ্যালফি উড়ে গিয়ে সেনাদের ভয় দেখাতে থাকে। অন্যদিকে ইউনিভার্সিটিতেও ঘোষণা করে দেওয়া হয় অ্যালফি তাদের বই চুরি করে নিয়েছে আর সে একজন ডাইনি, যা শুনে কেউ বিশ্বাসই করতে পারছিল না। ডিন গ্লিন্ডাকে লোভ দেখিয়ে নিজের দলে নিয়ে নেয়। অ্যালফি দেখতে পায় গ্লিন্ডা প্রফেসর ডিনের সাথে হাত মিলিয়ে নিয়েছে, যা দেখে ওর মন ভেঙে যায়, যার কারণে সে উইজার্ডের সুন্দর সিটির সব ইলেকট্রিসিটি ব্লাস্ট করে দেয়। পুরো অ্যাম্ব্রেড সিটি নিমেষেই অন্ধকারে ডুবে যায় আর এক প্রচণ্ড ভয়ঙ্কর রূপ নিয়ে সে প্রচণ্ড গতিতে পাহাড়ের দিকে হারিয়ে যায়। সেই সাথে এই মুভিটিও শেষ হয়ে যায়। এই মুভিটি আমাদের ছোট্ট একটা মেসেজ দেয়, তা হলো ভিলেনের জন্ম হয় না, আশেপাশের আর সমাজের মানুষের কার্যকলাপের কারণে মানুষ ভিলেন হতে বাধ্য হয়। তো এটা ছিল এই গল্পের প্রথম পার্ট। হয়তো পরবর্তী পার্টে এক ভয়ঙ্কর জাদুকর্ণী অ্যালফিকে আমরা দেখতে পাবো। আজকের মতো তাহলে এই পর্যন্ত। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।